নমস্কার, বাংলার প্রাইম টাইমে আমি ময়ূক রঞ্জন ঘোষ। ভোট এসে গেছে, কিন্তু এই ভোট আসার সঙ্গে সঙ্গে যারা আমাদের স্টুডিওতে আসেন আজ তাদেরই একজনের সাথে আমি কথা বলবো। মুহূর্তে ভাইরাল, মুহূর্তে বাংলার সবচেয়ে বড় টকিং পয়েন্ট হয়তো আজকের এই সাক্ষাৎকারটি হতে চলেছে। কেন বলছি? অনেকে তাকে মস্করা করে বলেন বিজেপি জন্মানোর আগেও রাহুল সিনহা ছিলেন, বিজেপি ধ্বংস হয়ে যাওয়ার পরেও রাহুল সিনহা বাংলার বিজেপিতে থাকবেন। একটা সময় যখন হয়তো 1, 2 বা 3 জন বিজেপি পার্টি অফিসে বসে থাকতেন, তখনও তাদের মধ্যে থেকে একজন, তার নাম থাকতো রাহুল সিনহা। 6ই এপ্রিল 1980 সালে বিজেপি দলটা যেদিন তৈরি হয়, সেদিন আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করেন 1980, তারপর 1990, 2000 সাল, 2010, 2020 এবং 2026। রাহুল সিনহা কত বছর এই দলে হলো? একদমই 80 সাল থেকে আজকে পর্যন্ত 40 বছর পার হয়ে গেছে। 40 বছর, মানে অনেক রাজনীতিবিদ, আমি নাম করছি না, যারা এই মুহূর্তে অনেক দলের ডেপুটি, তাদের বয়সই 40 বছর পেরোয়নি এখনো। আর আপনি 40 বছর রাজনীতি করছেন এবং একটা দলেই করছেন। দল চেঞ্জ করার বাসনা আসেনি? না না না, প্রশ্নই ওঠে না। কারণ ঘটনা হচ্ছে, দল চেঞ্জ করলে যখন পার্টিটা করেছি তখন পার্টিটার নামটাকে লোকের মধ্যে জানাতে হতো। মানে ভারতীয় জনতা পার্টির নামটাই জানতো না? জানতো না তো, কারণ আপনার জনতা পার্টি থেকে বেরিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টি হলো। তার আগে জনসংঘ ছিল, জনসংঘ থেকে আমরা গিয়ে জোটে সামিল হলাম সবাই। তখন জয়প্রকাশ নারায়ণের ডাকে জনতা পার্টি তৈরি হলো। সেই জনতা পার্টি থেকে ভেঙে গিয়ে পরে যারা জনসংঘের আছে তারা সবাই চলে গেলেন বিজেপিতে। বিজেপি তৈরি হলো ভারতীয় জনতা পার্টি। তখন বিজেপি বলতো না, ভারতীয় জনতা পার্টি। তো লোকের কাছে যখন আমরা যেতাম, আমরা ভারতীয় জনতা পার্টি থেকে এসছি, ও জনতা পার্টি থেকে এসছেন, আচ্ছা, হ্যাঁ, লোকেরা ভারতীয় জনতা পার্টি তো শোনেনি। তখন বলতে হতো, না না না, ভারতীয় জনতা পার্টি নয়, বলে ওই হলো জনতা পার্টি। তো না, তো তখন এটা অটল বিহারী বাজপেয়ীর পার্টি। সেটা বাঙালিরা বলতো যে এটা খায় না, মাথায় দেয়। হ্যাঁ, এই তো মমতা ব্যানার্জি বলেছে। বাঙালিরা বলেছে কি? মমতা ব্যানার্জি বলেছে। কবে, কোন সালে? মোটামুটি মমতা ব্যানার্জি বলেছে আপনার 90-এর দশকে মমতা ব্যানার্জি বলেছে, আমাদের সঙ্গে জোট ছাড়ার পরে, 2000-এর আগে, 2000-এর পরে, মানে যখন মমতা ব্যানার্জির সাথে আমাদের জোট ভাঙলো 2010-10 এরকম সময় হয়তো হবে। ওই সময়তে মমতা ব্যানার্জি বলেছে বিজেপি খায় না, মাথায় দেয়। কি? আর বুদ্ধদেব ভট্টাচার্য তো বলতো বিজেপি আবার একটা পার্টি নাকি। বিমান বোস বলতো যে কাকো পাখি আবার বিজেপিও পার্টি। তাই এটা বলতো? এই জাতীয় সমস্ত হাসি ঠাট্টা কংগ্রেস, সিপিএম আর তৃণমূল করেছে। তো সেই অবস্থাতেই আমরা, মন ভাঙেনি, কিছু নেই, মরুভূমি, তার মধ্যে জলের কোনো চিহ্ন নেই, তারপরেও আমরা চলেছি। কিন্তু এইটার ফান্ডাটা কোথায়? আজকালকার দিনে লোকে কোম্পানি চেঞ্জ করে নেয় 5 বছরে, দল চেঞ্জ করে নেয় 10 বছরে, সম্পর্ক 1 মাস 2 মাস 10 মাসে চেঞ্জ করে দেয়। সেখানে আপনি একটা দলের সাথে, বিজেপির সাথে ঘর করছেন 40 বছর। কেউ যদি বিজেপি আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী কোনোদিন হয়তো করেনি, আপনাকে হয়তো রাজ্যপাল করেনি, রাজ্যসভায় যাচ্ছেন বটে, মানে অভিমান হয়নি। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, কেউ যদি আপনার প্রফেশনালি পার্টি করে, পার্টিটাকে প্রফেশন ভেবে নেয়, একটা ওঠা নামার মাপদণ্ড হিসাবে দেখে, তাহলে সে হতাশ হবে। আর আমরা যখন থেকে পার্টিটা শুরু করেছি, বললাম তো কিচ্ছু নেই। আমি যখন প্রেসিডেন্ট, টাকা পয়সা তো ছিল, টাকা পয়সা তো কোনো প্রশ্নই নেই। বলছেন এখন এত, এখন তো পার্টি বিশ্বের সবচেয়ে বড় পার্টি, ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি, মানে এখন তো যা চান তাই চলে আসে। এখন তো কোনো অসুবিধা নেই। এখন তো তখন কি হতো, মানে 1980 সালে বাংলায় কি করতে হতো? ওই আমরা যারা ছোটাছুটি করতাম, কারা মনে আছে? ধরুন তপন শিকদার, সুকুমার ব্যানার্জি, পরবর্তীকালে বিষ্ণুকান্ত শাস্ত্রী, হরিপদ ভারতী, দীপক দে, ধনঞ্জয় দাস, আপনার প্রফেসর শান্তি রায়, এই রকম যে সমস্ত লোকেরা যারা ছোটাছুটি করতো,
আমাদের শ্রমিক ভট্টাচার্য পরে আছে। আচ্ছা। হ্যাঁ, তো এরা যারা ছোটাছুটি করতো নিজেদের পয়সা দিয়ে ছুটতে হতো। নিজের পকেট থেকে হ্যাঁ, পয়সা দিয়ে বিজেপি করতে, কারণ বাসে যেতে হতো। গাড়ি দিত না, স্করপিও। না, এখন যে কোথায় গাড়ি? বিভিন্ন নেতাদের স্করপিও একটা গাড়ি দিচ্ছে নাকি। ছিল শুধুমাত্র আপনার অ্যাম্বাসাডার, একটা গাড়ি, পার্টি। সেটা পার্টি, সেটা প্রেসিডেন্ট চড়তো, সেটাও আধা ভাঙা গাড়ি। আর বাকি আমরা তো সবাই বাসে যেতাম। তপন শিকদারের মতো নেতা, সেও একটা স্কুটারে চলাচল করত, সেটাও ভাঙা স্কুটার। আর আমরা সবাই বাসে, লোকাল ট্রেনের থার্ড ক্লাস কম্পার্টমেন্টেই আমরা সফর করতাম। আর তখন তো যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না যেমন এখন। আমরা কৃষ্ণনগর কেন, এখন আপনার মুর্শিদাবাদে গিয়ে প্রোগ্রাম করেও আবার ফিরে চলে আসছি রাস্তার কারণে, অটল বিহারী বাজপেয়ীর রাস্তা কি মোদিজির রাস্তার কারণে। কিন্তু তখন তো সেটা ছিল না। তখন কৃষ্ণনগর গেলে পরে ফেরার কোনো উপায় নেই, কোনো না কোনো বাড়িতে থাকতে হতো। আর বাড়ি মানে নিশ্চিতভাবে মাটির বাড়ি, নইলে বেড়ার বাড়ি। তার কারণ কোনো সাইকেলওয়ালা লোক বিজেপি করতো না। না, কিন্তু আমাকে একটা বলুন, এখনকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা বিজেপিতে আসছে, যোগদান করছে, তাদেরও তো একটা স্বপ্ন আছে যে বিজেপি করলে এত টাকা, গাড়ি দেবে, সিকিউরিটি দেবে, বিজেপিতে আসলে হয়তো প্রচুর সুযোগ সুবিধা আছে, কত বড় বড় লোকের সাথে ওঠা বসা করবে। মানে এটা কি বিজেপি, না বিজেপিটা আসলে আপনাদের মতন মানুষ যারা 40 বছর, রাহুল দা, মানে আপনি আপনার মানে আমি জানি না, একটা পার্টিতে একটা ভদ্রলোক 40 বছর ছিলেন, বিভিন্ন পদ পেয়েছেন, কিন্তু এত বছর পরে একটা রাজ্যসভার সিট পাচ্ছেন। সে ঠিক আছে, ওটা দেখুন ব্যাপার এটা কি হচ্ছে, আপনার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে? না না, প্রমোশন ডিমোশন ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে একটা নতুন কাজের সুযোগ সামনে আসে। এক্সাইটেড। আমি কোনো কাজকেই ছোট মনে করিনি। যখন আমি কেন্দ্রীয় সম্পাদক ছিলাম তখনও কাজ করে গেছি, কেন্দ্রীয় সম্পাদক নেই তখনও কাজ করে গেছি। আমি যুব মোর্চার এই রাজ্যের প্রেসিডেন্ট ছিলাম এবং যুব মোর্চাকে প্রাসঙ্গিক করেছি। এই রাজ্যে বিজেপি যখন আমি প্রেসিডেন্ট হলাম 2009, সেই সময় আমাদের ভোট পার্সেন্টেজ ছিল 1.72%, মানে 2%-এর চেয়েও নিচে। সেই 2%-এর চেয়েও নিচে অবস্থায় থেকে লড়াই করতে করতে পার্টিটাকে 34% ভোটের জায়গায় নিয়ে এলাম। এই বুদ্ধদেব ভট্টাচার্য বলতো অল পার্টি মিটিংয়ে ডাকবো না, যাদের সংসদীয় প্রতিনিধি নেই তাদের ডাকবো না। তাই শ্রমিক ভট্টাচার্য যারা আমি আলোচনা করতাম, যে বলতাম ওকে যে যদি বুদ্ধদেব একটা গালে চড় মারতো তাহলেও সম্মানে অতটা লাগতো না, কিন্তু এই যে সংসদীয় প্রতিনিধি নেই বলে আমাদেরকে বয়কট করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, এটা তো আমাদেরকে বাদ দেওয়ার জন্য একটা ফন্দি ফিকির ছাড়া কিচ্ছু না। আচ্ছা, এটা কি সত্যি কথা? আমি শ্রমিক ভট্টাচার্য, তাকে যদি টেলিফোনে পাই তাকেও ধরবো। তিনিও বলেছিলেন যে, এবং দেবজিৎ সরকারও এই স্টুডিওতে বসে বলেছিলেন, একটা সময় নাকি আপনি শ্রমিক দা এবং অন্যান্য যারা পুরনো মানুষজন আছেন, তারা প্রতি ইলেকশনের রেজাল্টের দিন টিভি খুলে দেখতেন যে কত মার্জিনে হারছেন বা কতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং তারপরেও প্রতিবার নতুন করে মোটিভেশন নিয়ে পার্সেন্টেজ দেখতাম, পার্সেন্টেজ পার্সেন্টেজ বাড়লো কি কমলো, মানে জিতবেন না, এটা জেতার তো জানি আমরা, জেতার কোনো সিনই নেই। অতএব দেখুন, যাদের মনের মধ্যে জেতার কোনো স্বপ্নও নেই, আশাও নেই, তারা লেগে রয়েছে, তাহলে তারা কেন পার্টি ছাড়বে? না, সেটা আর তারা কেন অন্য কিছু করবে? না, আমি এটাই বোঝার চেষ্টা করছি রাহুলদা, মানে খুব সিরিয়াসলি, যে তৃণমূল কংগ্রেস যারা করেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেসে গেলে এখন মোটামুটি একটা প্রাইভেট কোম্পানির মতন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা আছে, প্রচুর পার্কস আছে, তোলা যায়, বিভিন্ন কিছু করা যায়। বিজেপিতে কেউ এত বছর ধরে কেন থাকবে, এটা যদি জিজ্ঞেস করা হয় আপনাকেই, যদি কোনো বাচ্চা ছেলে সে জিজ্ঞেস করে বিজেপিটা আমি করবো কেন? না দেখুন, ব্যাপার হচ্ছে যারা আমরা শুরু থেকে করে এসছি 80-র দশক 90 দশক পর্যন্ত, তাদের মধ্যে দেখুন একটা আদর্শের প্রেরণা ছিল, যে এই আদর্শ হচ্ছে যে ভারতীয়ত্ববোধ, হিন্দুত্ব। তো মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধ বাচ্চা কি হিন্দুত্বের কথা বলতেন? ওরা তো হচ্ছে যখন যেমন তখন সেরকম, নইলে দেখছেন না এক জিনিস। বামপন্থীরা তো হচ্ছে আমি শুনেছি ঘোমটার আড়ালে করে সব। জ্যোতি বসু নাকি আপনাদের খুব মানে পছন্দ করতেন, আপনাদের ডেকেও নিতেন বিভিন্ন মিটিংয়ে। না না না, একদম বাজে কথা, এটা একদম সঠিক নয়।
জ্যোতিবাবুর যদি ভালো কোনো ছাত্রী ছিলেন তার নাম মমতা ব্যানার্জি। কারণ জ্যোতিবাবু যখন মমতা রোগসজ্জায়, বন্দ্যোপাধ্যায়ের সাথে তো আপনি বসে থাকতেন। না রোগসজ্জায়, হ্যাঁ, তখন আপনার সিপিএম তোকে বয়কট করে দিয়েছে জ্যোতিবাবুকে, সিপিএমের কেউ যেত না ওনার বাড়িতে। তখন আপনি দেখুন না, মমতা ব্যানার্জি যেতেন বারবার, তাই? 7বার 8বার সবার সামনে প্রকাশ্যে গিয়েছে, গোপনে তো নয়। আর ওইখানে গিয়ে শেষ যে শিক্ষাটা, লুটপাটের শিক্ষা, ধ্বংসের শিক্ষা, ওটা মমতা ব্যানার্জিকে দিয়ে গেছেন জ্যোতি বোস। আর দেখুন আপনি যা যা কাণ্ড করছে, সিপিএম যা যা ধ্বংসাত্মক কাজ করে গেছে, মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তাই তাই করছে। সিপিএম একটু আড়ালে করত, আর মমতা ব্যানার্জি ওপেন করছে। সিপিএমও এই ধর্ম নিয়ে রাজনীতি করে এসছে, সিপিএমও তো সামদের রাজনীতি করে এসছে, কিন্তু একটু আড়াল থেকে কোটিং রেখে। আর মমতা ব্যানার্জি খুললাম। আপনি দেখুন আগে এক একটা মিটিংয়ে 17বার 18বার ইনশাআল্লাহ 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 করতো। হিজাব পরে দাঁড়িয়ে গেল, বোরখা পরে নমাজ পড়তে শুরু করলো। আপনি 4 বছরে দেখান তো ইনশাআল্লাহ বলেছে, পাল্টে দিয়েছে। কেন পাল্টে দিয়েছে? এখন বুঝেছে আল্লাহ আর উদ্ধার করতে পারবে না। মানে এইটা এত বছর আল্লাহ উদ্ধার করেছে, এবার যখন দেখছে ওর ইনশাআল্লাহর চোটে না, কিন্তু যারা একটা- অপোজিটে আছে তারা তাদের শক্তি দল বাঁধছে। কিন্তু আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, এবং এটা আমি জানতেও চাই, মানে আপনি তো খুব কাছ থেকে, আমি আর আপনি যেরকম ডিস্টেন্সে বসে রয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা এবং আপনারা সেই ডিস্টেন্সে বসে মিটিং করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়তো আপনার প্রতিদিন কথাবার্তা বলতে হতো যখন আপনারা নিজেরা জোট দেখুন, ছিলেন। 100 বার আমি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছি, কারণ 10 বছর আমাদের জোট ছিল। ওই 10 বছর কোনো নেতা বাদ নেই যে নেতারা ওনার সাথে দেখা করতে এসছে আর সেখানে আমি যাইনি। ঠিক আছে, প্রত্যেক কেন্দ্রের যত নেতা গিয়েছে, সিট শেয়ারিং হোক, যা কিছু হোক, প্রত্যেকটা কিছুতে আমি ছিলাম, কাছ থেকে সব কিছু দেখেছি। সব কথা তো প্রকাশ্যে বলাটাও ঠিক নয়, কিন্তু আমি শুরুর থেকে, আপনি ওই সময়কার পেপার খুলুন, ওই সময় পেপারে তো ছোট ছোট খবর দিত, আপনি ওই সময় পেপার খুলুন, দেখুন আমি কিন্তু এই জোটের বিরোধিতা করে এসেছি শুরুর থেকে, কারণ এটা অসম জোট। সিপিএমকে সরানোর জন্য তৃণমূল বিজেপি জোট বেঁধেছিল, কিন্তু তৃণমূল বিশ্বাসঘাতক, এটা আমি শুরুর থেকে বুঝে গেছিলাম। যার জন্য ওই জোট থাকা অবস্থায় আমি বারবার এর বিরোধিতা করেছি, এবং স্বয়ং শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেও আমাকে 6-7 বার অন্তত বলেছে যে মত করো। আমি কিন্তু ওটা করে গেছি। কিন্তু সবচেয়ে বেশি ড্যামেজ নাকি বিজেপি পার্টির উত্থানের ক্ষেত্রে রাহুল সিনহা যতদিন ছিলেন ততদিন, মানে আপনি আপনাকে কি করে ডিফেন্ড করবেন যদি আপনি জনতার আদালতে থাকেন, যে সবচেয়ে বেশি ড্যামেজ বোধহয় আপনি করেছেন বিজেপি? আপনার সময় কি উত্থান হয়েছে বিজেপির? ওই তো বললাম 2%-এর নিচে ভোট ছিল আমি যখন ক্ষমতা এসছি, মানে যখন প্রেসিডেন্ট হয়েছি, আর 34%-এ গিয়ে ছেড়েছি পার্টিটাকে। মানে একদম পাটিগণিতের জায়গা থেকে বলছেন? একদম, মানে ভোটের অঙ্ক থেকে বলছি, ভোটের অঙ্ক থেকে বলছি। অতএব সেই কারণের জন্য এই যে দীর্ঘ সময়, আমি যখন প্রথম প্রেসিডেন্ট হলাম, হওয়ার পরে একটা বন্ধ ডাকলাম, কি করলেন? বাংলা বন্ধ। আচ্ছা, 30শে নভেম্বর 2009 সাল। সেই বন্ধ ডাকার পরে বিজেপির ওই কটা কার্যকর্তা তার আবার বন্ধ। আর তখন পেপারে বিজেপির খবর দিত, একটা ধরুন 4000-5000 লোকের প্রোগ্রাম করলাম, চারিদিক থেকে জোর করে লোকজনকে এনে সবাইকে জুড়ে, সেই প্রোগ্রামের পর আমরা পেপার ঘাঁটতাম কোথায় খবরটা আছে। এক আধটা পেপারে দেখতাম নেই, তখন তো পেপারের সংখ্যাও ছিল কম, 3-4টে। কোন সালে বলছেন? 2009। 2009। তার আগে তো পেপার খুলে দেখলাম এইটুকু একটা ছোট্ট খবর দিয়েছে যে বিজেপির আইন অমান্য, বুঝলেন, 4 লাইন। ওইটা দেখে আনন্দ পেতাম, এই দিয়েছে। তো আনন্দ পেতাম এইরকম,
মানে আপনি বলছেন যে চ্যানেলের যে টিকার চলে সেই টিকারে তখন বিজেপি হ্যাঁ, তখন তো চ্যানেল চ্যানেল ছিল ছিল না। না, মানে তখন টিকারে যদি বিজেপির খবর চলতো তখন আপনারা আনন্দ পেতেন হ্যাঁ যদি হ্যাঁ হতো। হ্যাঁ, এইরকম ব্যাপার আর কি। এইবার কি হলো, সেই 2009 সালে বনধটা ডাকলাম, ডাকার পরে এবার সবাই মানে আমার যারা নিজস্ব ঘনিষ্ঠ লোকজন তারা বলছে মাথা খারাপ হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে মাথা খারাপ হয়ে গেছে, বিজেপি বন্ধ। একটা আমি আমেরিকান এমবেসির একটা অনুষ্ঠানে গেলাম, সেই অনুষ্ঠানে একজন শিল্পপতি, আমি নামও বলতে পারি, সবাই চেনে, JK শরাফ, সে পুরো শিল্পপতি, চিফ সেক্রেটারি, ডিজি সব ঘিরে ছিল, তার মাঝখানে আমাকে একজন ডেকে নিয়ে গেল। আমি তাকে চিনি না, বয়স্ক লোক, JK শরাফ। সে হঠাৎ করে আমাকে দেখে এমন ক্ষেপে গেল যে বিজেপি পার্টিটাকে তুলে দেওয়ার জন্য আপনি এসছেন। ওনাকে তো আপনাকে হ্যাঁ। তৃণমূলের দালালও বলেছে। আমি, সে বলুক, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এবার তৃণমূলের হয়ে নাকি আপনি আন্ডারগ্রাউন্ড কাজ করেছেন, এটা কি সত্যি? না না, বাজে কথা। আমি সবচেয়ে বেশি তৃণমূলের বিরুদ্ধে ছিলাম, এই জোটের বিরুদ্ধে ছিলাম। আমি মনে করি ওই জোটই আমাদের সর্বনাশ করেছে। মানে তৃণমূলের সাথে জোট আপনি চাননি? কখনো না। মানুষ তো ভাবে যে আপনি না না, basically মানুষ setting ভাবে না, করেছেন। কিছু সমালোচক লোক ভাবে। কি ভেতরে, ঘরের ভেতরে না বাইরে, দুর্গের এই ভেতরে না বাইরে? সমালোচক লোক যারা যারা আমাকে কোনোভাবে আর আটকাতে পারে না, কিছু থাকে তো সব জায়গায়, তারা এটা চিন্তা করে, তারা এটা রটায়। কারণ আপনি জানবেন প্রতিকূলতা সব জায়গায় আছে, সেই জন্য তারা দেখে যে এই লোকটা মদ খায় না, গাঁজা খায় না, মেয়ে ছেলের দোষ নেই, কোনো কেলেঙ্কারির কোনো চিহ্ন খুঁজে পাচ্ছে না, তা কি করবে? তখন তো একটা কিছু তো লাগাতে হবে। সহজ রাস্তা হচ্ছে এই অমুকের সাথে আছে মিলে, তমুকের সাথে আছে মিলে, তো প্রমাণ কর না কার সাথে মিলে আছে। তো ঘটনা হচ্ছে যদি তাই হতো তাহলে এতগুলো কেস হতো না। এই যে যাচ্ছি নমিনেশন দিতে, তারা একবার আমার কেসের হিস্ট্রিটা দেখে নেবে। কত কেস? যে সিপিএম 47টা কেস এটা আছে, কে, মমতা ব্যানার্জি দিয়েছেন না? সিপিএম মমতা ব্যানার্জি পাল্লা দিয়ে সমান সমান কেস হতো না। বিষয়টা হচ্ছে যে এগুলো হচ্ছে কাউকে আটকানোর জন্য একদল লোক আছে যাদের নিজের কোনো সৃষ্টির ক্ষমতা নেই, নিজের কোনো ভার বহনের ক্ষমতা নেই, তারা এগুলো করে। এবং ওই যে বনধটা ডাকলাম, তখন ওই ভদ্রলোক ওই সবার সামনে আমাকে বলছে যে আপনি বন ডেকেছেন, কোন দোকানটা বন্ধ হবে? বাংলা বন তো ছেড়ে দিন, কোন দোকানটা বন্ধ হবে আমাকে আপনি বলুন, আমি সেখানে যাব। আমি কোনো রকম করে সরে পড়লাম। তারপরে বন্ধ হওয়ার পরে প্রথম আনন্দবাজার পেপারে বিজেপির জীবনে প্রথম পেশি শক্তির দ্বারা বাংলা বন্ধ সফল করল বিজেপি, পেশি শক্তির দ্বারা। এটা সুব্রত মুখার্জি বলতেন যে একটা সময় নাকি রাজনীতিবিদরা কিছু কিছু স্টান্ট করতেন যাতে করে হাইলাইটেড হতে পারেন। এটা কি না না না, হাইলাইটেড না, হাইলাইট তো বিজেপিকে হাইলাইট করার জন্যই তো করা হয়েছে, যে বিজেপি বন্ধ করতে পারে। এই বিশ্বাস যেদিন থেকে আসলো তারপর থেকেই তো সেটা আপনার গুন্ডামি করে কেন করতে যাবেন? গুন্ডামি করার ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে মানুষকে সাড়া দিতে হবে। যে কালচার পশ্চিমবাংলায়, আজকে আমি বন্ধের বিরোধী, মানে আপনাকে বন্ধেরই বিরোধী, বন সংস্কৃতির বিরোধী, কিন্তু যে সংস্কৃতি সিপিএম চালিয়েছিল সরকারের থেকে শুধু বন ডাকা, এই সংস্কৃতি যেটা আছে, সংস্কৃতিকে কাটতে গেলে আপনাকে কাটা দিয়ে কাটা তুলতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো বন্ধের বিরোধী, কারণ কর্মসংস্কৃতিকে নষ্ট করে বন্ধ। কিন্তু উপায় নেই, যে কর্মসংস্কৃতি চলছে তাকে কাটতে গেলে আপনার সেই জিনিস করতে হবে, এই জন্য করতে হয়েছে। আর ওই বন্ধই পার্টিকে দাঁড় করিয়েছে, পার্টির মধ্যে বিশ্বাস লোকের মধ্যে চলে এসছে, কিন্তু আপনাদের- খবরে চেঞ্জ হয়ে গেছে। আপনাদের তো সাম্প্রদায়িকও বলা হয়েছে। এই যে ছোট 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 খবর ছিল না, ওই সব বড় খবরে চলে এসছে। এই বন্ধ হ্যাঁ, তাহলে মিডিয়া কি করছে? মিডিয়া তো ওই চাইছে। তারপরে আপনার 2014-তে ব্রিগেড সমাবেশ করছে বিজেপি, 3 দিন আগে সিপিএম এর ব্রিগেড, 3 দিন পর বিজেপির ব্রিগেড, আবার সরস্বতী পূজার ভাসানের দিন হচ্ছে বিজেপির ব্রিগেড, আর 3 দিন বাদে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড। 2014, আর সেই সময়তে লোকেরা হাসাহাসি করছে, সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। আপনার ব্রিগেড করা শখ হয়েছে,
শখটা হয়েও ছিল বা কেন? শখ হয়েছিল কেন? আমার শক্তি দেখানোর জন্য দেখিয়ে দিয়েছি। মানে নরেন্দ্র মোদী আসবেন বলে সেই শক্তিটা দেখিয়েছে। শক্তি দেখিয়েছি যে আমার, আরে নরেন্দ্র মোদী আসুক আর যে আসুক, আপনার লোক না থাকলে দেখাবেন কোত্থেকে? আপনি নয় পেশি শক্তির জোরে কোনো কিছু বন্ধ করে দিতে পারেন, লোক তো জড়ো করতে পারেন না। সেই ব্রিগেড করে প্রমাণ করে দিয়েছি যে বিজেপি এখানে একটা শক্তিধর দল। এবং আমি আপনাকে বলি, নরেন্দ্র মোদী প্রথম জীবনে ওনার হেলিকপ্টার নিয়ে দমদম এয়ারপোর্ট থেকে এসেছিলেন, তখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাট, আর উনি 3 বার ব্রিগেডের ওপর হেলিকপ্টার দিয়ে চক্কর খেয়েছিলেন। এখন খায়, এখন বিভিন্ন মিটিংয়ে 1বার 2বার চক্কর খায়, কিন্তু আগে কোনোদিন কোনো মিটিংয়ে চক্কর খাননি। ওই প্রথম। কেন? যে কি হবে কি হবে কি হবে, কারণ এমন মাঠ যেখানে ভরবে কিনা মানে কি, সমস্ত যারা সরকারি কর্মচারী আছে, মানে আমলা পুলিশের লোক, তাদের কাছে গুজরাট পুলিশের লোকেরা এসছে 4 দিন 5 দিন আগে থেকে সিকিউরিটির ব্যবস্থার জন্য। তারা জিজ্ঞাসা করেছে কত লোক হবে, বলছে এক্সট্রিম যদি কিছু হয় তো 20,000। ওরা খুশি হয়েছে, আমাকে বলেছে ওরা এসে, বলে আমরা খুশি হয়েছি, 20,000 লোক বাংলায় হলে তো ঠিক আছে। কিন্তু ওর মাঠে এসে দেখছি 20,000 লোক তো বিন্দু, লক্ষ লোক বিন্দু এখানে, আর 20,000 তো কোনো মানেই রাখে না। এই নিয়ে ওরা ফোনাফুনি শুরু করলো। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বিজেপি একটা বিশাল লক্ষ লক্ষ লোকের মাঠ নিয়ে নিয়েছে, তো সেই মাঠে মিটিং কি হবে? সেই কারণে টেনশন নরেন্দ্র মোদীরও ছিল, রাজনাথজি এসেছিলেন সঙ্গে। ওইখানে প্রথম চক্কর কাটলেন, আর কেটে দেখলেন পিপিলিকার মতো শুধু মাথার মাথা দেখা যাচ্ছে। কিন্তু আপনি এই যে গোটা যে 40 বছরের জার্নিটা, সেই জার্নিটা মানে মোটামুটি এখন রাজ্যসভার সদস্য হিসেবে, সাংসদ হিসেবে সেই জার্নিটার একটা জায়গায় আপনি আসছেন। বিজেপি দল পার্টির লোককে কেয়ার করে না, বিজেপি দল পার্টির লোককে ভুলে যায়? না না না, দেখুন ব্যাপার হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমাকে অনেক লোক অনেক সময় বলতো, সাংবাদিকরাও বলতো যে আপনাকে পার্টি গুরুত্ব দিচ্ছে না, আপনার এটা পাওয়া উচিত ছিল, ওটা পাওয়া উচিত ছিল। যেমন আমি বলি, এর আগে যে রাজ্যসভার সাংসদের ব্যাপার হলো, শ্রমিক ভট্টাচার্যের নাম হলো, শ্রমিক ভট্টাচার্য সমস্ত চ্যানেলের সামনে কি বললেন, যে যদি রাহুলদা পেত তাহলে আমি বেশি খুশি হতাম। ঠিক আছে, তাহলে শ্রমিক ভট্টাচার্য পেয়েছে, রাহুলদারও খুশি হওয়ার কথা। কিন্তু রাহুলদা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নমিনেশনে সবার আগে ছুটে গেছে, ওকে সম্বর্ধনা অনুষ্ঠানে সবার আগে রাহুল সিনহার সামনে ছিল। কেন? এটাই হচ্ছে বন্ডিং, যে সেই সময় থেকে আমরা একসাথে কাজ করে আসছি, আর একসাথে কাজের মধ্যে যে ও পেল কি আমি পেলাম, এটা বড় জিনিস নয়। শ্রমিক বলছে রাহুলদা পেলে ভালো হতো, কিন্তু আমার মনে তার জন্য এক বিন্দুও কোনো রকম কোনো কিছু আসেনি। কারণ ঠিক আছে, ওই পেয়েছে আমি পেলাম না, ওতে কি আসে যায়, আবার সময় আছে, দেখা যাবে। আজকে পার্টি সেটা প্রমাণ করলো। এই যে হাজার হাজার বিজেপির কার্যকর্তা যারা ওই অনেক দুর্দিন থেকে কাজ করে আসছে, সেই সমস্ত কার্যকর্তারা যারা একটু হতাশায় ভুগছিল যে আমাদের কি আর কিছু হবে, পার্টি কি আমাদের ভুলে গেছে, এই যে নিয়োগ, এটা থেকে একটা মেসেজ গেল তাদের কাছে যে পার্টি ভোলে না। রাহুল বিজেপি মানে অনেক আদি বহু পুরনো বিজেপি কর্মী আছে, তাদেরকেও তার মানে ভোলেনি, তারা মনে করবে, যদি তারা মনে বড় কথা বলছেন, যদি ভুলে যায় গোটা বাংলার মানুষ না, ভুলবে না। তার কারণ হচ্ছে পার্টি তার এক্সারসাইজ শুরু করে দিয়েছে। সেই জন্য আমি একটা কথা পরিষ্কার বলি, যে এটা হচ্ছে মানুষের মধ্যে একটা, সেই মানুষদের মধ্যে একটা আশার আলো, যে যদি রাহুলদাকে মনে রাখে, যদি রাহুলদার ক্ষেত্রে এটা হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও হবে। অতএব এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা নতুনভাবে বাঁচার ক্ষেত্রে, নতুনভাবে লড়াইয়ের ক্ষেত্রে একটা প্রাণ সঞ্চার করে দেবে। অতএব আমি মনে করি এটা পার্টির পক্ষে অনেক লাভদায়ক হয়েছে। পার্টিতে নতুন লোক আমি এনেছেন, তার আগে নয়। আমার সময় যত লোক পার্টিতে যোগদান করেছে, পরে যে যোগদান করেছে না, এই 21 সালে এত লোক যোগদান করেছে, সব লোককে
এক জায়গায় করুন, একটা পাল্লায় রাখুন। আর আমি যাদের যোগদান করেছি তাদের 5-6 জনের নাম বলছি। আমি তো এত যোগদান তাদের করেছি। যোগদান করিয়েছেন তারা সবাই নিশ্চয়ই তৃণমূলে চলে গেছে। বলছি এটা ভেবে বলছেন তো তৃণমূলে চলে যায়নি আপনি তো? শুনুন না, হ্যাঁ 21 সালের সব তৃণমূলে চলে গেছে, ঠিক আছে? তো একটা পাল্লায় ফেলবেন, এত লোক যোগদান করেছি, 5-6টা নাম বলে দেবো, ওগুলোর চেয়ে ওটার ভার বেশি। নাম বলবো? ধরুন পিসি সরকার, কুমার শানু, বাপি লাহিড়ী। কেউ বলেনি যে আমার যোগদান করতে কেন্দ্রের নেতা লাগবে, দিল্লিতে গিয়ে যোগদান করব। এই অধম রাহুল সিনহার হাতে এই যে আপনার কুমার শানু পার্টি অফিসে যোগদান করেছে। কিন্তু বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, না না, বিজেপিতে যোগদান করেছিল। বিজেপিতে বাবুল সুপ্রিয় আমার হাত দিয়ে এসছে, ঠিক আছে? আমার হাত দিয়ে যোগদান করেছে। বাবুল সুপ্রিয়, আপনার রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জি, আপনার 17 জন আইপিএস আর ডিজিপি আমার হাত দিয়ে জয়েন রাহুল দা, করেছে। আপনি এত পুরনো লোক, তারপরে- লাভের লাভ কিছু হয় এই যে এই যোগদানগুলো করে? হয়েছে তারা তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। না, দেখুন, মানুষ না বাড়লে, আপনি 4 জন নিয়ে থাকলে ওই 4 জনই থাকবেন। আপনাকে বাইরে থেকে লোক নিতে হবে, সে অন্য পার্টি থেকেও আসবে, সাধারণ মানুষ আসবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে অন্য পার্টির লোকও আসুক, কিন্তু অন্য পার্টির অন্য চেয়েও পার্টির লোক আসলে তো রাহুল সিনহাদেরকেই হয়তো চেপে দিতে পারে, কর্নার করে দিতে পারে। দেখুন, সাধারণ মানুষ বেশি পরিমাণে আসুক, কারণ নির্ভেজাল মানুষ যত আসবে, একটা কি আছে জানেন, সাধারণ মানুষ যারা, তারা আবার রাজনীতি একটা বাজে জায়গা, রাজনীতি ভদ্রলোকের জায়গা নয় ইত্যাদি একটা প্রচার আছে যারা ভালো মানুষ তাদের মধ্যে। আমি ভালো মানুষদের বলি, রাজনীতি যদি বাজে জায়গা থেকে থাকে, খারাপ মানুষের জায়গা থেকে থাকে, তার জন্য দায়ী ভালো মানুষরা। আপনি রাজনীতি খারাপ বলে দূরে সরে থাকবেন, তো রাজনীতি তো খারাপ মানুষের আঁকড়া হবেই। সেই কারণে ভালো মানুষদের এগিয়ে আসা দরকার, আদর্শবান মানুষদের এগিয়ে আসা দরকার। এগুলো তো বলার যদি কথা। আদর্শবান মানুষ ভরে থাকে, হ্যাঁ। তাহলে স্বাভাবিকভাবেই আপনার খারাপ লোকের প্রভাব রাজনীতি থেকে কমবে। না, কিন্তু এটাও তো প্রশ্ন থাকতে পারে যে এই যে সংগঠনের প্রতি সীমাহীন আনুগত্য, মতাদর্শের প্রতি অসীম শ্রদ্ধা, নেতৃত্বের প্রতি দায়বদ্ধতা, চূড়ান্ত সাংগঠনিক গোপনীয়তা, এগুলো করার পরেও হয়তো একটা ছেলে খুব অ্যাম্বিশাস, একটা ছেলে একটা মেয়ে খুব খুব জীবনে কিছু পেতে চায় রাজনীতি থেকে, তাদের হয়তো পরিণামটা রাহুল সিনহার মতন হবে। রাহুল সিনহা আজকে মানে 60 বছর পেরিয়ে যাওয়ার পরে আজকে রাজ্যসভার এমপি আপনি হচ্ছেন। না, দেখুন, তা নয়। আমরা 3 মিনিটে চাউমিন বানাই, 2 মিনিটে রিলস দেখি। শুনুন, রাজ্যসভাটা তো সর্বোচ্চ পদ নয়, রাজ্যসভাটা একটা দায়িত্ব। কিন্তু এই রাহুল সিনহা এই রাজ্যে 18 বছর জেনারেল সেক্রেটারি ছিল, 18 বছর। সেটা বড় ব্যাপার। বুঝলেন, এটা চারটিখানি কথা নয়। এই রাহুল সিনহা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সময়, আজ পর্যন্ত পার্টি সৃষ্টি থেকে বেশি সময় রাজ্য সভাপতি ছিল। আমার চেয়ে বেশি সাকসেসফুল না নন সাকসেসফুল সেটা আলাদা কথা। আমি তো বলেই দিলাম, সাকসেসফুল নয় আনসাকসেসফুল মানে যে পার্টিটা 2%-এর নিচে ভোট ছিল সেটাকে 34%-এ তুলেছি। কিন্তু গ্ল্যামারাস ছিল না তো রাহুল সিনহার ব্যাটিং, কি গ্ল্যামারাস ছিল? আরে গ্ল্যামারাস তো আসবে পার্টির পজিশনে। আজকে আপনি পার্টি ওয়েটিং টু পাওয়ার, ঠিক আছে? আপনি যে কোনো একটা সাধারণ যে কিছু বোঝে না তাকে নামিয়ে দেন, আপনার ক্যামেরা ছুটবে তার পেছন। তার কারণটা হচ্ছে পজিশনের উপর নির্ভর করে। আর আমরা পজিশন বানিয়েছি, আজকে পজিশন বানানো হয়ে গেছে। মানে আপনি বলছেন বাংলার মানুষ বিজেপিকে নিতে প্রস্তুত? একদম 100%। আপনি যখন শুরুটা করেছিলেন 80-90, হ্যাঁ, তখন তো চেনানোর ব্যাপার মানে ছিল। আপনাকে আমার দেখে মনে হচ্ছে বঙ্গ বিজেপির যদি কচ্ছপ বলা হয় বা বটগাছ বলা হয় বা সেই বইটা যেটা প্রতিটা দশক বঙ্গ বিজেপির লিখে রাখতে পারে, সেটা হয়তো আপনি। মানে 90 বা 2000 সাল, 2010 সাল, প্রতি সালে রাহুল সিনহা থাকবেই। সেই সময় কি কি জিনিস ফেস করতেন যেটা এখন মানে দেখে আপনার হয়তো নিজেরই হাসি পায়? দেখুন, এক তো হচ্ছে একটা তো বললেন মিডিয়া, লোকের অভাব ছিল। যত জায়গায় কাজ ছোটাচ্ছিল ততটা লোক ছিল না। গালাগালি মশকরা করতো লোকজন। আস্তে আস্তে লোক বেড়েছে। না, অন্য পার্টির লোকেরা
তুচ্ছতাচ্ছিল্য করতো করতো। হ্যাঁ, অন্য পার্টির লোকেরা তুচ্ছতাচ্ছিল্য করতো। আর আমি যখন দায়িত্ব নিয়েছি তখন তো তুচ্ছতাচ্ছিল্য করার জায়গাতেও ছিলাম না আমরা। ওদের বিজেপি বলে কোনো পার্টি ধরতো না, তো আর কি তুচ্ছতাচ্ছিল্য করবে। তুচ্ছতাচ্ছিল্য শুরু হলো 90 সাল থেকে। আচ্ছা। 90 সালের থেকে যখন মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, আশির দশকে লোকে জানতোই না, খায় না, মাথায় দেয় বিজেপি। একদম। 90-এর দশকে অ্যাটলিস্ট জানলো, তারপরে তুচ্ছতাচ্ছিল্য শুরু করলো। এই যে মমতা ব্যানার্জি বা সিপিএম যে বক্তব্যগুলো আমি বললাম, এগুলো 2000 সালে কি হলো? 2000 সাল থেকেই আস্তে 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 প্রাসঙ্গিকতা তৈরি হলো। আর তখন ধীরে ধীরে এই সমস্ত মানে বিজেপির বিরুদ্ধে নানা রকম কুৎসা, নানা রকম বক্তব্য সব বলতে শুরু করলো। কিন্তু ঘটনা হচ্ছে ক্রমাগত আমাদের এটা বাড়ছে। আপনি দেখুন, যখন 2009 আমি ক্ষমতায়, আমি প্রেসিডেন্ট হলাম, তখন পার্টির ভোট পার্সেন্টেজ আমি বললাম 1.72%, মানে 2%-এর নিচে। তখন বিজেপি কত নম্বর পার্টি ছিল? 4 নম্বর পার্টি। 3 নম্বরই কোনো মূল্য নেই, 4 নম্বরের কি মূল্য থাকবে? হ্যাঁ, বেশিরভাগ জায়গায় দিতে পারতেন 294। না না না, কোনো প্রশ্নই উঠতো না। 294 সিট কোথা থেকে দেবো? গত কার্যকর্তাই ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গা থেকে আস্তে আস্তে পার্টি সেকেন্ড জায়গায় আজকে চলে এসছে। আচ্ছা রাহুলদা, এরকম আপনি আপনার উদাহরণ বলছেন 40, মানে আপনি চুরি করেছেন না, দুর্নীতি করেছেন না, খারাপ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, এগুলো সমস্ত আলাদা বিষয়। আপনি 40 বছর একটা দলে, যেখানে এত সহজে মানুষ এই দল ওই দল করে, সেখানে আপনি 40 বছর একটা দলে থাকলেন। আপনার মতন বিজেপিতে কত সংখ্যক মানুষ আছে যারা এরকম 40 বা 30 বা 20 বছর ধরে এই আনুগত্য আছে? এখনো অনেক লোক আছে যারা। কি কারণে বিজেপি এটা, মানে বিজেপিকে তো বাঙালিদের দল বলা হয় না, বিজেপিকে বলা হয় সাম্প্রদায়িক, তারপরেও এত বাঙালি রয়েছে। বিজেপিকে বাঙালিদের দল বলা হয় না, এটা সিপিএম কায়দাটা শুরু করেছিল বিজেপিকে যাতে আটকে রাখা যায়, বাঙালি সমাজে যাতে বিজেপির অ্যাকসেপ্টেন্স না আসে। সেই বললাম না, বামপন্থীদের সব কিছু মমতা ব্যানার্জি নিয়েছে। সেই মমতা ব্যানার্জি এসে শুরু করলো ওই একই জিনিস, হিন্দিভাষীদের পার্টি, হিন্দিভাষী এখনো চিৎকার করছে হিন্দি। আপনি কি হিন্দিভাষী? না না, দরকার নেই তো। আমি তো বাংলাদেশের লোক, আমার তো জন্ম বাংলাদেশে। বাংলাদেশের সিওট্টে আমার জন্ম, মানে আমার সিওট্টের লোক আমি, কিন্তু জন্ম আমার ময়মনসিংহের নেত্রকোনায়। অতএব সেই কারণের জন্য মাছ মাংসে কি আপত্তি আছে? কোনো আপত্তি কিসের? কোনো বিজেপির লোকের আপত্তি নেই। তাহলে বাংলায় এই যে ক্রমাগত মমতা ব্যানার্জির চেয়ে বেশি মাছ মাংস খায় বিজেপির লোকেরা। ওই সমস্ত তো অপপ্রচার করে রেখেছে। অতএব আমি পরিষ্কার বলি, মমতা ব্যানার্জির পার্টিতেও প্রচুর লোক আছে যারা মাছ মাংস খায় না। হতেই পারে, এটা কি আসে যায়। কিন্তু সংখ্যা, মাছ মাংস খাওয়ার লোকের সংখ্যা বেশি, বিজেপিতেও বেশি, ওর পার্টিতেও বেশি। কিন্তু ওরা মাছ মাংস নিয়ে নাটক করে কেন? আর বাঁচার কোনো রাস্তা নেই, সেই জন্য ওরা এটা করে রেখেছে, কিন্তু ঠেকাতে পারলো না। আজকে সারা পশ্চিম বাংলায় বাঙালি হৃদয়ে ঢুকে গেছে বিজেপি। আর দেখুন, জয় শ্রীরাম যাকে ওরা অবজ্ঞা করেছিল, বাংলার ঘরে ঘরে আজকে জয় শ্রীরাম চলছে। না, তার মানে আপনি বলছেন, আপনি মানে আপনার থেকে ভালো এই অবজারভেশনটা হয়তো কারোর হবে না। 40 বছর আপনি বিজেপিটাই করছেন বাংলায়, এবং 40 বছরের পরিবর্তনগুলো আপনি চোখের সামনে দেখেছেন। আপনি বলছেন 2026-এ বিজেপি মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে বাংলার মানুষ, মানসিকভাবে ঢুকে গেছে। 100% বাংলার মানুষ এখন পরিত্রাণ। ক্যামেরা আছে এটা ভুলে যান রাহুল। না, ক্যামেরা নেই, ক্যামেরার সামনে বলছি না, আমি ওরকম বলি না। একটা কথা বলতে, 2026-এ যদি বিজেপি হেরে যায়, পতাকা ধরার লোক থাকবে? 100% থাকবে, কিন্তু যারা কিছু পাওয়ার জন্য এসছে এরকম লোক আছে, চলে যাবে। 21 সালে চলে গেছে না? 21 সালে যত লোক ছিল তার অনেক লোক চলে গেছে। কেন? মোহভঙ্গ হয়ে গেছে। মোহভঙ্গ হয়নি কেন? আমাদের তবে না, আমরা তো আদর্শের জন্য করি, আমরা পদ পেলেও আছি, না পেলেও আছি। বাংলায় রাজনীতি সিপিএম বা তৃণমূল বা কংগ্রেসের একটা ঘরানা ছিল, বিজেপির ঘরানাটা কি? মানে আমি বা বাংলার বহু মানুষজন বিজেপিকে কেন ভোটটা দেব? ভোট এই জন্য দেবে যে রাষ্ট্রকে যদি কেউ মহান করতে চায়, রাষ্ট্রবাদী কেউ থাকে, তা বিজেপি। আমি একটা উদাহরণ দিই আপনাকে, এখনই এই প্রোগ্রাম শেষ হলে আমি দেখিয়ে দিতে পারি। 5টা লোককে আপনি পাঠান যে কোনো একটা রাস্তার দোকানের পাশে যে কোনো জায়গায়,
তারা কোনো ঝান্ডা নেবে না, কিচ্ছু নেবে না। তারা শুধু স্লোগান দেবে ভারত মাতা কি জয়। তারা স্লোগান দেবে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আপনি লোককে দেখবেন বলতে শুনবেন যে এরা বিজেপির। আচ্ছা, যদি না বলে রাজনীতি ছেড়ে দেব, যে কোনো সময় প্রমাণ করে দেখাবো, যে কোনো জায়গায়, যে কোনো মোড়ে। যে কোনো জায়গায় পতাকা ছাড়া ভারত মাতা কি ভারত মাতা কি জয় বললেই বলবে এরা বিজেপির। আপনি কি জিজ্ঞাসা করবেন এরা কারা, এই ভারত মাতা জয় তখন থেকে করছে, বলবে বিজেপি। না বললে রাজনীতি ছেড়ে দেবো, এখানে ক্যামেরায় বলছি আপনাকে, করে দেখাবেন। কেন? যে লোকেরা জানে যে ভারত মাতার একমাত্র সাচ্চা সন্তান হচ্ছে বিজেপি। এটা আমাদের গর্ব। কেন জানেন? এই যে বলছেন আপনি এতদিন কি করে আছেন, আছি এই কারণে যে এটা আমাদের গর্ব যে ভারত মার সাথে আমাদের একদম নাম অঙ্গাঙ্গিক জড়িত হয়ে গেছে। সমাজ ভারত মাতার সন্তান হিসাবে আমাদের একদম আইডেন্টিফাই করে নিয়েছে। নইলে তৃণমূল ভারত মাতার জয় বলবে না কেন, সিপিএম বলবে না কেন, কংগ্রেস বলবে না কেন, তো ওদের ভাবছে না কেন? ভারত মাতা তো আমরা অন্য কোনো কিছু বলিনি, জয় শ্রীরাম বলিনি। অতএব এই যে ভারত মাতার সাথে অঙ্গাঙ্গিকভাবে আমরা জড়িত, সেই কারণের জন্য এই আদর্শ। দু নম্বর জিনিস হচ্ছে এই পশ্চিম বাংলাটা অনেক আগে থেকে সূক্ষ্মভাবে এটাকে পশ্চিম বাংলাদেশ করার ষড়যন্ত্র চলছে। এটা আমরা সেই আগে থেকে বলছি, 40-42 বছর আগে থেকে। আপনাদের কথা না শুনতো না তো, তখন তো বলতো এসব বিজেপি মিথ্যা বলছে। এখন প্রমাণ হয়ে গেছে। তার মানে আপনি বলছেন এখন পলিটিক্সটা করা, বিজেপির পলিটিক্স করা, বিজেপির হয়ে কথা বলাটা অনেক সহজ আপনাদের থেকে? হ্যাঁ, এখন বিজেপির হয়ে কথা বলা, বিজেপির পলিটিক্সটা করা অনেক সহজ আপনি বলছেন? এখন সহজ তো, এখন তো অনেক কিছু প্রমাণ। যেমন ধরুন এসআইআরটা হলো, আপনারা চ্যানেলে দেখাচ্ছেন যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী 10 বছর ধরে এখানে আছে, তারা পরিবার নিয়ে পোটলা পুটলি বেঁধে বর্ডারের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আপনারাই চ্যানেলে দেখাচ্ছেন, তাদের ইন্টারভিউ নিচ্ছেন, তারা বলছে আমরা 10 বছর ধরে আছি, এই বাংলাতেও নাম আছে, ওই বাংলাতেও নাম আছে, এখন এখানে এসআইআর হচ্ছে বলে এখন পালাচ্ছি। তার মানে আমরা যে আজকে এতদিন ধরে বলে আসছিলাম, বলেছেন হ্যাঁ 80 দশক 90 হ্যাঁ, আমরা তো এইটাই বলতাম। কেউ কথা শোনেনি, কেউ বলেনি। প্রথম ইন্দ্রজিৎ গুপ্ত যখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে উনি একটা বিবৃতি দিয়েছিলেন যে বাংলায় অনুপ্রবেশ হচ্ছে, এটা একটা চিন্তার বিষয়। এই প্রথম আমাদের যে এতদিনের দাবি তার স্বীকৃতি পেল। তারপরে কি হলো? মমতা ব্যানার্জি এলেন, স্পিকারের দিকে কাগজ ছুড়ে দিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে মমতা ব্যানার্জি স্পিকারের উদ্দেশ্যে লোকসভায় কাগজ ছুঁড়ে মারলেন, অনুপ্রবেশকারীদের লিস্ট ছুঁড়ে মারলেন, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আর অনুপ্রবেশকারীদের দেখতে পাচ্ছেন না। কেন? অনুপ্রবেশকারীদের এনে এই রাজ্যে বসানোর মূল ঠিকাদার হলেন মমতা ব্যানার্জি। অতএব সেই কারণে অনুপ্রবেশকারীদের ভরে যাচ্ছে। আমরা বলতাম এই রাজ্যে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, আর সব পার্টি মিলে একসাথে বলতো, সব শেয়ালের একরা, সবাই মিলে বলতো আজকে শেষ আমাদের না এক লাইন সব বলতো এইসব মিথ্যা কথা বিজেপি। গত বছরের আগের বছর কলকাতার উপর সরস্বতী পুজো করতে হলো হাইকোর্টের আদেশ নিয়ে পুলিশ। মানে অমিতাভ বচ্চনের মতন রাহুল সিনহা আজ 40 বছর পরে এই মুচকি হাসি এবং এই বিখ্যাত আপনার এই চুলের স্টাইলটা, আমি সেই জিজ্ঞেস করতে চাইছি, এই চুলের স্টাইলটা আপনি কোথা থেকে শিখেছিলেন? এটা স্টাইল নেই তো, এটা তো একদম মানে এটা কিন্তু ভগবান দত্ত স্টাইল হয়ে গেছে। মানে রাহুল সিনহা মানে এই চুলে, সেটা এখন কি করা যাবে? এটা ভগবান 40 বছর পরে খুশ তো বহুত হবে তো। না খুশ কিছু না, কাজ করার সীমা বেড়েছে, নতুন জায়গায় কাজ করার একটা অভিজ্ঞতা এসছে। যেখানে যেখানে কাজ পার্টি দিয়েছে সেখানে সার্থকতার সাথে কাজ করেছি, গৌরবের সাথে কাজ করেছি এবং যথেষ্ট দক্ষতার সাথে কাজ করেছি। এখন একটা অন্য ক্ষেত্রে কাজ করার সুযোগ এসছে, অতএব সেই সুযোগটাকেও সঠিকভাবে যাতে কাজে লাগাতে পারি তার জন্য আপনাদের শুভকামনা চাইব। এবং আমি শেষ একটাই কথা বলে দিচ্ছি, রাহুল সিনহা যখন রাজনীতিটা শুরু করেছিলেন, তারপর দীর্ঘ 30 বছর ধরে রাহুল সিনহা বসে থাকতেন এইটুকু জায়গায় খবরের কাগজে বিজেপিকে নিয়ে কিছু লেখা হবে, এবং লেখা হলে আপনার এক্সপ্রেশনটা কি ছিল? মানে খবরের কাগজে কিছু বেরোলে কিরকম লাগতো আপনার?
না না, তখন তো আনন্দ যে 3 লাইন বেরিয়েছে, এই বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, ঠিক এই জিনিস। এবং আজ 30-40 বছর পরে রাহুলদা, এত ক্যামেরা, এত বুম, এত পোর্টাল, এত চ্যানেল, সবাই কিন্তু আজও একইভাবে আরও নৃশংসভাবে আপনার উপর নজর রাখবে। খুব ভালো থাকুন, লম্বা সফর রাজ্যসভায় কি করেন তার দিকে নজর থাকবে। আপাতত বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। 40 বছর একটা দলে একটা মানুষ দলবদল না করে, কোনো ক্ষমতা না চেয়ে থেকে গেলেন। কিভাবে থেকে গেলেন সেটা বোধহয় আজকে যারা রাজনীতিটা করতে আসছেন, চটকের রাজনীতি করতে আসছেন, 2 মিনিটে চাউমিন বানানোর মতন, 3 মিনিটের রিল দেখার মতন যারা ভাবছেন রাজনীতিটাকে, তাদের দেখা উচিত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।